সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে। তার মানে এখন আসামির কাঠগড়ায় আমেরিকা। মামলায় অভিযোগ করেছে ইরান আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করে আমেরিকা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে, তাকে হুমকি দিয়েছে, তার উপর অবরোধ আরোপ করেছে, নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে বিচারের রায় যদি আমেরিকার বিপক্ষে যায় তাহলে কি করবে? এরই মধ্যে অন্য একটি ঘটনা ঘটেছে। আমরা সবাই প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কথা জানি। সেই প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক প্রেসিডেন্ট, তিনি বলেছেন পরমাণু যদি এত খারাপ জিনিস হয় তাহলে আমেরিকার আছে কেন? আর পরমাণু যদি ভালো হয় তাহলে ইরানের থাকবে না কেন? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে 1981 সালের 19শে জানুয়ারি আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি, ইংরেজিতে আলজিয়ার্স অ্যাকর্ড। কেন সেই চুক্তি হয়েছিল? সেই চুক্তি হয়েছিল আপনারা সবাই হয়তো জানেন, 1979 সালে ইরানের বিপ্লব সফল হওয়ার পর ইরানের ভেতরে বিভিন্ন রকমের নাশকতামূলক কাজ অনেক কিছু হচ্ছিল। এক পর্যায়ে ইরানের ছাত্ররা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালায় এবং তারা বলে যে এই মার্কিন দূতাবাস থেকেই সমস্ত সব কিছুর কলকাঠি নাড়া হচ্ছে, অতএব এই দূতাবাস এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এই বলে মার্কিন দূতাবাস ইরানের ছাত্ররা, বিশেষ করে তেহরানের ইউনিভার্সিটি লেভেলের যে স্টুডেন্ট যারা, তারা দখল করে নেয়, নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেখানে 52 জন মার্কিন কূটনীতিককে বা দূতাবাসের স্টাফকে জিম্মি করে আটকে রাখে। এই অবস্থা চলে 444 দিন, অর্থাৎ এই 52 জন জিম্মি ইরানের হাতে 444 দিন আটক ছিল। এর ভিতরে আমেরিকা নানান চেষ্টা তদবির করে জিম্মিদের মুক্ত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে হয় না। এমনকি তেহরানের উপরে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে তেহরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে এবং ওই 52 জন জিম্মিকে উদ্ধার করবে, এইরকম একটা সামরিক অভিযানও পরিচালনা করার চেষ্টা করে আমেরিকা। সেই অভিযান পরিচালনা করা হয় মধ্যপ্রাচ্যের যে পারস্য উপসাগর, সেই পারস্য উপসাগর থেকে। সেই অভিযান রাতের বেলায় শুরু হয় এবং ইরানের তাবাস মরুভূমিতে গিয়ে সেই অভিযান ব্যর্থ হয়ে যায়। আপনারা সবাই জানেন তাবাস মরুভূমিতে আমেরিকার সেই কমান্ডো অভিযান ব্যর্থ হয় কিভাবে। হেলিকপ্টার, গানশিপ এবং যুদ্ধবিমান KC-130, হারকিউলিস, এই রকমের বিমান সব ধ্বংস হয়ে যায় ঝড়ের কবলে, মরু ঝড়ের কবলে পড়ে, ধূলি ঝড় প্রচণ্ড রকমের। এটা অনেকেই বলে থাকে যে এটা সরাসরি আল্লাহর মদদ ছিল এবং আল্লাহর গজব ছিল। এই অভিযান ব্যর্থ হওয়ার পরে তখন মার্কিন সরকার ইরানের উপর থেকে এই ধরনের শত্রুতামূলক, অর্থাৎ এই ধরনের সামরিক অভিযান বা সামরিক চিন্তা মোটামুটি বাদ দেয়। আমেরিকার উপর থেকে তাদের শত্রুতার হাত খানিকটা সরিয়ে নেয়, নিয়ে কূটনৈতিক উপায়ে সমাধান করার চেষ্টা করে। কূটনৈতিক লাইনে যখন আসে তখন বিভিন্ন দিন দরবার আলাপ আলোচনার পরে 1981 সালের 19 জানুয়ারি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে বলা হয় দুই পক্ষ প্রতিশ্রুতি দেয় কেউ কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, কেউ কারোর উপরে হামলা চালাবে না এবং কেউ কারোর উপরে অবরোধ আরোপ করবে না, ইত্যাদি ইত্যাদি। তার মানে দুই দেশের স্বার্থের উপরে আঘাত দেবে না বা স্বার্থের হানি ঘটে এমন কোনো কাজ করবে না। এই চুক্তিতে আমেরিকা কিন্তু ইরানের উপরে কোনো রকম হামলা করার অধিকার রাখে না। এই চুক্তি অনুসারে ওই চুক্তিতে কিন্তু তারা ওয়াদা দিয়েছে এবং এই চুক্তি সই হওয়ার পরের দিন, অর্থাৎ 20 জানুয়ারি 1981 সালের পরের দিন 20 জানুয়ারি আমেরিকার সেই 52 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয় ইরান থেকে। সেদিন ছিল মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষ দিন, ক্ষমতার শেষ দিন। তো এই চুক্তি ইতিহাসে আলজিয়ার্স চুক্তি বা আলজিয়ার্স অ্যাকর্ড নামে প্রসিদ্ধ। এটা খুবই গুরুত্বপূর্ণ।
এখন এই যে গত 28 ফেব্রুয়ারি ইরানের উপরে আমেরিকা হামলা চালিয়েছে এবং সাথে নিয়েছে ইসরায়েলকে, একই সাথে কিছু কিছু আরব দেশ ইরানের উপর হামলা চালিয়েছে বলে নানা রকমের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে মার্কিন গণমাধ্যমে আসছে। যদিও ইরান বা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত এই ব্যাপারে প্রকাশ্যে কোনো কথা বলছে না, তো তারপরেও কিছু কিছু আরব দেশ ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে গোপনে, এমন কথা বের হচ্ছে। যাই হোক, এই যে 28 ফেব্রুয়ারি ইরান হামলার কবলে পড়লো, হামলার শিকার হলো, আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালো, ওই যে সেই আলজিয়ার্স চুক্তি, যেটা এই চুক্তি অনুসারে কিন্তু আমেরিকা এটা করতে পারে না। এবং এই চুক্তিকে সামনে রেখে, এই চুক্তিকে মাথায় রেখে ভিত্তি করে ইরান হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে এবং এই মামলা কিন্তু অলরেডি আমলে নিয়েছে। মামলা আমলে নেওয়ার পর এখন বিচার কার্য শুরু হবে, কিন্তু এটা হয়তো সময় নেবে, বাট বিচার কার্য শুরু হবে। যেহেতু আদালত, তো সেটা আদালতের আইনজীবীরা, আদালতের বিচারকরা অবশ্যই এই মামলা নিয়ে প্রসিড করবে এবং বিচারের আওতায় যাবে। এবং বিচারে গেলে অবশ্যই ওই চুক্তি অনুসারে, আলজিয়ার্স অ্যাকর্ড অনুসারে আমেরিকাকে অবশ্যই দোষী সাব্যস্ত হতে হবে, এর কোনো বিকল্প আমি মনে করি না নেই। হ্যাঁ, হয়তো আদালত হয়তো রায়ে বা পর্যবেক্ষণে ইরানকেও কিছু কথা বলতে পারে হরমুজ মরুল নিয়ে, কিন্তু আমেরিকা যে হামলার জন্য দোষী সাব্যস্ত হবে, এটা মোটামুটিভাবে বিশ্বাস করা বা বলার যথেষ্ট কারণ আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চুক্তি অনুসারে যদি আমেরিকা দোষী সাব্যস্ত হয়, তাহলে আমেরিকা সেই রায় মানতে বাধ্য কিনা এবং কি করবে সে? রায় যদি হয়, তাহলে আমেরিকাকে একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে, ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কথা বলবে। ইরান ক্ষতিপূরণ চেয়েছে, ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং হামলা চালিয়েছে এর জন্য আরও নানা রকমের কথা বক্তব্য আসতে পারে। বিশেষ করে আদালত আমেরিকাকে তিরস্কার করতে পারে, চুক্তি লঙ্ঘন করার অভিযোগে অভিযুক্ত করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন এই রায়কে মানবে কি না। যদি না মানে, তাহলে তাদের জন্য একটা খারাপ দৃষ্টান্ত, খারাপ নজির সৃষ্টি হবে। আসলে এই সমস্ত রায় মান্য করার ব্যাপারে তো পুলিশ দিয়ে কাউকে জোর করে বাধ্য করা যায় না, এটা ডিপ্লোম্যাটিক্যালি সলভ করতে হয়। তো যখন রায় হবে, তখন আস্তে 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 আলাপ আলোচনা শুরু হবে, কিছুটা হয়তো কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে ইরানের পক্ষ থেকে, এবং আদালত এই রায় যদি না মানে, তাহলে হয়তো আর একটা অভিযোগ করবে আদালতে। তার মানে আমেরিকা কূটনৈতিকভাবে বা আইনগতভাবে একটা বিব্রতকর অবস্থায় পড়বে, ব্যাকফুটে চলে যাবে এবং তারা নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি থেকে মানুষের কাছে চিহ্নিত হবে। বিশ্বের মানুষ বা বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই জানবে যে আমেরিকা আইনের কথা বলে, আইনের শাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, অথচ সে নিজে আইন মানে না, গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্র মানে না। এই যে আন্তর্জাতিক বিচার আদালত, এটা তো জাতিসংঘ, একটা জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান, এবং জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে কারা? আমেরিকা থেকে শুরু করে আরও অনেকেই। আমেরিকা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিল, তখন গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি ছিল। সেই আমেরিকা যদি এখন তাদের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠানের বিচার না মানে, তাহলে এটা তো তাদের ভয়ঙ্কর একটা পরাজয়, নৈতিক পরাজয়। অনেকে বলতে পারে যে নৈতিক পরাজয় দিয়ে কী করবো? না, নৈতিক পরাজয় দিয়ে কী করবেন ব্যাপারটা তা না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। যে কোনো পরাজয়ই তাদের উপর নেগেটিভ প্রভাব ফেলবে। আমেরিকা যখন আইনে হেরে যাবে, তখন সে নৈতিকভাবে জানবে যে আমি অপরাধী, আমি অপরাধ করেছি। একজন ব্যক্তি বা একটা রাষ্ট্র যখন নিজেকে চিনতে পারে যে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, সেটা তার জন্য অনেক বড় পরাজয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ইমেজ ক্ষুণ্ণ হবে। আর যে সিচুয়েশন তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পাল্টে যাচ্ছে। যদি মধ্যপ্রাচ্যে মিনিমাম অবস্থান ধরে রাখতে হয়, তাহলে আমেরিকার অবশ্যই ইরানকে প্রয়োজন হবে, অর্থাৎ ইরানের সাথে তার কিছু বোঝাপড়া করতেই হবে, মীমাংসা আপোষ করতেই হবে। তা না হলে মধ্যপ্রাচ্যে তার অবস্থান থাকবে, তা না হলে তার মধ্যপ্রাচ্যে কোনো অবস্থান থাকবে না। তো সুপ্রিয় দর্শক, আমরা আশা করব যে মামলা হয়েছে, সেই মামলা ঠিক আইন অনুসারে পরিচালিত হবে
এবং মামলায় যে রায় আসুক সব পক্ষ মেনে নেবে আমরা বিশ্বাস করি। এবং আমরা এটাও বিশ্বাস করি যদি মামলা আমেরিকার বিরুদ্ধে যায় তাহলে আমেরিকা যেন সেই মামলার রায় মেনে নেয় এবং রায়ের যে পর্যবেক্ষণ দেওয়া হবে, রায়ের যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত যেন আমেরিকা কার্যকর করে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। দর্শক, এখনকার আলোচনার এই পর্যায়ে আমি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের একটা বক্তব্য নিয়ে একটু বিশ্লেষণ করব। আপনারা সবাই জানেন, আমি বিশ্বাস করি যে মাহমুদ আহমাদিনেজাদ ছিলেন অত্যন্ত কড়া বক্তব্যের একজন মানুষ, অর্থাৎ কড়া কথা বলতেন ইসরায়েল আমেরিকার সবার বিরুদ্ধে। এই আহমাদিনেজাদি 2005 সালে সম্ভবত তিনি বলেছিলেন সর্বপ্রথম যে ইসরায়েলকে আমরা বিশ্বের মানচিত্র থেকে মুছে দেব, এবং তার এই বক্তব্য সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল। আমার যতদূর মনে পড়ে বা যতদূর বিশ্বাস, বাংলাদেশের মানুষের কাছে ইরানের যত প্রেসিডেন্ট এসছে এই পর্যন্ত সম্ভবত আহমাদিনেজাদ ছিলেন তার ভেতরে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট। আমি ইরানে বাংলাদেশি দূতাবাসের একজন কর্মকর্তাকে বলতে শুনেছিলাম, আমি তখন ইরানে সম্ভবত 2013-14 সালের দিকের কথা। তিনি একজন ইরানি কর্মকর্তাকে বলছিলেন যে তোমাদের দেশের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যদি আমাদের বাংলাদেশে ভোট করাতে সে জিতে যাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের জনপ্রিয়তা এত বেশি ছিল। আবার তিনি একথাও বলেছিলেন যে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ যদি এখন ইরানে প্রেসিডেন্ট ইলেকশন করে আর আমি যদি ভোট দেওয়ার অধিকারী হই তাহলে আমি আহমাদিনেজাদকে ভোট দেব। তিনি নিজেও প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ভক্ত ছিলেন। একজন কূটনীতিক বলছেন, বাংলাদেশি কূটনীতিক, আমি সেখানে ছিলাম উপস্থিত। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আসলে এত বেশি জনপ্রিয় ছিলেন, অন্তত বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইরানি প্রেসিডেন্ট হিসেবে খুব জনপ্রিয় ছিলেন। সেই ব্যক্তি রিসেন্টলি খুব সম্প্রতি বলেছেন যে পরমাণু কর্মসূচি বা পরমাণু জিনিসটা যদি খুব খারাপ হয় তাহলে কি কারণে আমেরিকা রাখে, আমেরিকার কেন আছে, আর যদি এটা ভালো হয় তাহলে আমেরিকার থাকলে কেন ইরানের থাকবে না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ইরানের হাতে অবশ্যই পরমাণু কর্মসূচি থাকা উচিত, এটা সারা বিশ্বে আছে, ইরানেরও থাকা উচিত। বিশ্বের যে সমস্ত দেশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেছে তারা বৈধভাবে বেসামরিক প্রয়োজনে পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারে, ব্যবহার করতে পারে। যেমন আমাদের বাংলাদেশ, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে রাশিয়ার সহযোগিতায়, আমরা সেখান থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করব। ইরান পরমাণু শক্তিকে ব্যবহার করে সর্বপ্রথম তারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, সেখান থেকে জাতীয় গ্রিডে বহু বছর ধরে বিদ্যুৎ যাচ্ছে এবং আরও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, আরও বিদ্যুৎ উৎপাদন হবে পরমাণু শক্তি ব্যবহার করে। এছাড়া বিজ্ঞানের, কৃষি এবং স্বাস্থ্যবিজ্ঞানে বিভিন্ন সেকশানে এই পরমাণু শক্তির ব্যবহার আছে, সেই ব্যবহারগুলো তারা করতে চায়। কিন্তু মানে এত দেশের কাছে আছে, কারোর নিয়ে অতটা আপত্তি না যতটা আপত্তি ইরানের কাছে আছে। এই প্রেক্ষাপটে বলেছে যে আমেরিকা যে এত আপত্তি করো, কেন করো, তার মানে এটা খুব খারাপ জিনিস। এই তো, তা খারাপ জিনিস যদি হয়তো তোমার কাছে আছে কেন, আমেরিকা তোমার কাছে থাকবে কেন, প্রেসিডেন্ট আহমাদিনেজাদের কথা। আর যদি এটা খারাপ জিনিস না হয়, তুমি তো বানিয়েছো, তুমি তো প্রচুর ব্যবহার করো, তাহলে এটা ভালো। তো ভালো যদি হয় তাহলে আমার কাছে থাকবে না কেন, আমি তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের বক্তব্য, আমি মনে করি সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদের এই বক্তব্য আমেরিকার জন্য একটা বিরাট বড় রকমের একটা ভূমিকম্প বয়ে দিয়েছে আমার কাছে মনে হয়, এটা ঝড়। তো সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের এই বক্তব্যে আসলে শুধু মধ্যপ্রাচ্যে না, সারা বিশ্বে একটা ঝড় বয়েছে। আমেরিকার রাজনীতি কূটনীতিতে নানাভাবে প্রভাব ফেলছে। এই যুক্তির এগেনস্টে আমেরিকার কোনো যুক্তি নেই আসলে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এই বক্তব্য দিয়ে নতুন করে তার ভক্ত অনুরক্তদের মাঝে ফিরে এসেছেন। আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা জরুরি ছিল। একটু দেরিতে হলেও আমি বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে। তো দর্শক, আমি এখনকার আলোচনা শেষ করতে চাই। আলোচনা শেষ পর্যায়ে আপনাদের কাছে জানতে চাই, এই যে আলজিয়ার্স চুক্তি অনুসারে ইরান যে মামলা করলো, সেই মামলায় যদি রায় আমেরিকার বিরুদ্ধে যায় তাহলে আমেরিকা কি রায় মেনে নেবে? এবং যদি তাতে আদালত আমেরিকাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলে
অর্থাৎ ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। সেটা কি আমেরিকা মানবে বলে আপনাদের মনে হয়? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।